উপন্যাস আত্মার আগলে, লেখিকা সানজিদা আক্তার মুন্নি। পর্ব ১৬। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। ইনাম বলে, হ্যাঁ গিয়েছিলাম তো, হুজুরের জন্য চা নিতে এসেছি। জানেন কারি, আমি তো কোরআনে শরীফ খতম শুরু করে ফেলেছি। মেহেরুন মুচকি হেসে বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি বলেছিলাম তো তোমায় যে তুমি পারবে। ইনাম চোখ যায় এহসানের দিকে। এহসানকে দেখে ইনাম বড় মানুষের মতো প্রশ্ন করে, ছোট আব্বা আপনি এখানে কি করছেন? এহসান মেহেরুনের দিকে তাকিয়ে হেসে উত্তর দেয়, তোমার ছোট আম্মাকে পাহারা দিচ্ছি বাবা। ইনামের ছোট্ট মাথায় এই কথাটি পুরোপুরি ঢোকে না, তাই কিছু না বলে বেরিয়ে যায়। ইনাম বেরিয়ে যেতে এহসান বলে মেহেরুনকে, চা বসা, হুজুরকে চা দিতে হবে, আর আমাকেও একটা চা দে। মেহেরুন কটমট করে তাকিয়ে উত্তর দেয়, হুজুরকে চা দে আর আপনাকে বিষ দিয়ে খাবেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে, আল্লাহ এক জবান দিয়েছে তোরে, যে জবান দিয়ে সবার জন্য সুন্দর কথা বের হলেও আমার জন্য তা হয় না। আস্তাগফিরুল্লাহ, মাবুদ মাফ করো তুমি। মেহেরুন কিছু বলতে যাবে তখনই কারো আওয়াজ কানে আসে। মনিরুল সাহেব চিৎকার করে এহসানকে ডাকছেন। এহসান সাথে সাথে চমকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে আসে রান্নাঘর থেকে। মেহেরুনও কিছু মুহূর্ত পরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এসে বুক ধড়ধড় করে তার। বসার কক্ষে ওর দাদা, ছোট ভাই মেহরুব আর তার আব্বা এসেছে। মেহেরুন এগিয়ে যেতেই মেহরুব এক প্রকার দৌড়ে এসে ঝাপটে নিজের বোনকে বুকে জড়িয়ে ধরে, যেন ছাড়লেই এহসান মেহেরুনকে এক ঝটকায় নিয়ে যাবে। মেহেরুন পাগলের মতো বলে থাকে, আমার বোন, তুই ঠিক আছিস তো কলিজার? বল আমায়, তোর কোনো ক্ষতি করেনি তো? এই পশুটা তোকে মেরেছে কি? বল বল ভাইজানকে বল, তোর ভাইজান তোকে নিয়ে যাবে। দেখ তোর জন্য চলে এসেছে। জানিস কেউ ভালো নেই তোকে ছাড়া। আমরা এই জমি দিয়ে দেব, প্রয়োজনে সব দিয়ে দিব এই লোককে, তার বিনিময়ে তোকে নিয়ে যাব। তোকে ছাড়া বাঁচব না আমি। তোকে এই বাড়িতে এই নরখাদ্য তিলে তিলে শেষ করে দিবে। নিয়ে যাব তোকে, একদম হতাশ হবি না, আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে আছেন। ভাইদের প্রাণ মেহেরুন, সে জানে এটা, তাই মেহরুবকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, শান্ত করার চেষ্টা করতে থাকে। কিন্তু কি শান্ত করবে, উল্টো নিজের ভিতর ফেটে কান্না আসছে, কলিজা ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে ভাইজানকে এমন বাচ্চাদের মতো করতে দেখে। কান্নার জন্য কিছু বলতেও পারছে না, ফুঁপিয়ে কেঁদে উঠে মেহেরুন আর চিৎকার দিয়ে বলে, ভাইজান শান্ত হও, আমার কিছু হয়নি, কিছু করেনি কেউ আমায়। ভাইজান শান্ত হও, ভাইজান শান্ত হও, শান্ত হও। আর কিছু বলতে পারছে না, কান্নার জন্য গলা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু কথা আর বের হচ্ছে না। ছেলে মেয়েদের এতটা আকুতি মিনতি দেখে মেহেরুনের বাবা আর কিছু না ভেবে সোজা এহসানের পা জড়িয়ে ধরেন। চোখের জল ধরে রাখতে পারলেন না, কান্নায় কাঁপতে কাঁপতে বলেন, এহসান, আল্লাহর জন্য হলেও আমার মেয়েটা ছেড়ে দে, আমার একমাত্র মেয়ে, আমি ওর জন্যই বাঁচি। ওই আমার প্রাণ, আমার ছেলেদের প্রাণ। দেখ আমার দুই ছেলে মেয়ে পাগল হয়ে গেছে, আমার বড় ছেলে তো হাসপাতালে ভর্তি। কান্না করতে করতে তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আল্লাহর দোয়াই লাগে ভাই, ছেড়ে দে, সারা জীবন তোর গোলামি করব, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দে, আল্লাহর দোহাই লাগে। এহসানের মন গলে না, উল্টো নিজের পা ছাড়িয়ে মেহেরুনের বাবার সামনে বসে হু হু করে হেসে বলে, কষ্ট হচ্ছে বুঝি, কষ্ট হচ্ছে তাই না? নিজের আপনদের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য। তাহলে ভাব আমার আব্বার কতটা কষ্ট লেগেছিল সেদিন, যেদিন তোদের সামনে আমার বড় ভাই মারুফকে খুন করা হয়েছিল। একবার ভাব, পশুর দল কেমন লেগেছিল আমার আর আব্বার, যখন ওই জসিমরা আমার ভাইয়ের রক্ত দিয়ে আমাদের গোসল করিয়েছিল। আমি অবুঝ এহসানকে আমার ভাইয়ের রক্ত দিয়ে গোসল করিয়েছি। আমার সামনে আমার ভাইয়ের নিথর দেহের বুক থেকে
হৃৎপিণ্ডখানা টেনে ছিঁড়ে এনে ধরেছিল। তখন তোরা শুধু তামাশা দেখেছিলি। তোদের চোখের সামনে তোদের ওই চাচাতো ভাইকে খুন করে তোদের ওই চাচাকে রক্ত দিয়ে গোসল করিয়েছিল। কিন্তু তোরা কিছু করিসনি। সেদিন যদি আমি 9 বছর বয়সে না হয়ে আজকের মতো তাগড়া যুবক থাকতাম, আমার ভাইজানরা বাড়িতে থাকতো, তাহলে এমন হতো না। তোরা 6 জন 6 দিকে যদি আসতি, তাহলে আমাকে আর আমার আব্বাকে বড় ভাইজানের রক্ত দিয়ে গোসল করা লাগতো না। কি এমন হতো রে? তোরা একটু সাহায্য করলে। আমরা তো এক রক্তই ছিলাম। তাহলে এখন কেন আমি তোর মেয়েকে, তোর পরিবারকে দয়া করব বল বল। এ বলে এহসান মেহরুনের বাবাকে ধাক্কা দেয়। মেহরুনের বাবা মাটিতে ধপাস করে বসে যান। কিন্তু আশ্চর্যের বিষয়, এহসান এত কিছু বলল, অথচ মেহরুন একটাও শুনতে পেল না। ওর কান ঝাঁঝা করে বাজছিল, মন শূন্য হয়ে গিয়েছিল। এটাই ভাবনা ঘুরপাক খাচ্ছিল মাথায়। ওর আব্বার মতো কঠিন মানুষও শত্রুর পা ধরে মিনতি করতে পারে, তাও তার জন্য। মেহরুন স্তব্ধ হয়ে বসে ছিল, একেবারে নিথর। এহসান যখন তার বাবাকে ধাক্কা দেয়, তখন হুঁশ ফেরে মেহরুনের। মেহরুবের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে যায় বাবার কাছে। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে, ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আব্বা, আপনি কেন আমার জন্য এই নরপশুর কাছে মাথা নত করছেন? কেন আব্বা? আমার মৃত্যু আগ পর্যন্ত আমাকে ছাড়বে না এই নরখাদক। আব্বা, আপনি চলে যান, আমার জন্য কষ্ট করবেন না। ভেবে নিন আপনার মেয়ে মরে গেছে। মেহরুন কান্নায় ফেটে পড়ে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে মোস্তফা সাহেব আর স্থির থাকতে পারে না। তিনি মনিরুলের হাত ধরে মিনতি করে বলেন, ভাইজান, আপনি কিছু বলেন না, আমার ফুলকে ছেড়ে দিতে বলেন। আমার বাড়িটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভাইজান, মাফ করে দিন আমাকে, নিয়ে নেন সব, কিন্তু আমার ফুলকে যেতে দেন। কিন্তু মনিরুল সাহেব তার হাত সরিয়ে নেন। মুখে কঠিন এক হাসি ফুটে ওঠে। এসব আমি জানি না। চুক্তি যখন করেছ, মাসুলও দিতে হবে। আর আমি বললেই হবে না, সব এহসানের উপর নির্ভর করছে। তাছাড়া এখন এহসানের স্ত্রী তোমার নাতনি। এহসানের কাছে যাও, তাকে বোঝাও। মোস্তফা সাহেব কিছু বলতে যাবেন, কিন্তু তার আগেই মেহেরুব চিৎকার করে ওঠে, কি বলবেন দাদা? আপনি কিছু বলার নাই? আমার বোনকে আমি নিয়ে যাব। এই কুত্তার বাচ্চা কি বাল ছিঁড়বে? এহসান মাথার রক্ত টগবগ করে ফুটতে থাকে। এমন কথায় ও চারপাশে চোখ ঘুরিয়ে একটা লাঠি তুলে নেয়। মুখের শিরাগুলো ফুলে ওঠে, গলার বাজখাই হয়ে যায়। শুয়োরের বাচ্চা, আমার বাড়িতে এসে আমায় গালি দিচ্ছিস? এই বলে এহসান যখন মেহেরুবের দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই মেহরুন এক ঝাপটায় উঠে দাঁড়ায়। ওর 2 হাত দিয়ে এহসানকে আঁকড়ে ধরে নিজের শরীরের সব শক্তি দিয়ে ঠেকিয়ে রাখে, যেন এহসান মেহেরুবকে মারতে না পারে। মেহরুনের গলা কান্নায় ভেঙে পড়ে, না না, আমার ভাইজানকে কিছু করবেন না। এহসান চাচা, না চাচা, এমন করবেন না। মেহরুনের কান্নায় মুহূর্তের জন্য থমকে যায় এহসান। ওর বুকের ভেতরে ধকধক করে ওঠে, যেন কিছু একটা ভেঙে যাচ্ছে ভিতরে। মেহরুন ওকে জড়িয়ে ধরে আছে একদম শক্ত করে। এহসানের গলার দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। ওর হাত থেকে লাঠি পড়ে যায় মাটিতে। পরক্ষণে এহসান ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, ওর কপালে ঠোঁট ছোঁয়ায়, গভীর গলায় বলে,
এই নারী শুধু আমার, শুধুই আমার। এই নারীকে যে আমার কাছ থেকে ছিনিয়ে নিবে বা নিতে চাইবে, মনে রেখো তার কলিজা ছিঁড়ে আনতে আমি এহসান এক মুহূর্তও লাগবে না। তার কড়কড়ে স্বরে চারপাশে সবাইকে হুঁশিয়ারি করে বলে, তোরা চুপচাপ বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভুলে যা তোদের মেয়ের কথা। আজ থেকে এ নারী এই এহসান তালুকদারের অস্তিত্ব। এহসান মেহেরুনকে সবার সামনে কোলে তুলে নেয় এবং তারপর নিজের কক্ষে নিয়ে যেতে শুরু করে। যাওয়ার পথে সে কঠোর গলায় বলে, আব্বা, এই কুকুরগুলাকে লাথি দিয়ে বের করো বাড়ি থেকে। মেহেরুনের বাবা, ভাই এবং দাদা হতাশ হয়ে বুকে কষ্ট চেপে বাড়ি চলে যান। তবে মেহেরুব যাওয়ার সময় মনিরুল সাহেবকে এক হুমকি দিয়ে যায়, মনে রেখো এমন ধ্বংস আর কলঙ্কিত করব তোমায় মনিরুল সাহেব যে তুমি এই সমাজে আর মুখ দেখাতে পারবে না। এই বলে মেহেরুব ক্ষোভ ভরা মন নিয়ে চলে যায়। এহসান মেহেরুনকে নিয়ে কক্ষে নিয়ে আসে, কিন্তু সে মেহেরুবের কথা শোনেনি। যদি শুনতে পেত হয়তো মেহেরুবের কলিজা ছিঁড়ে নিত। মেহেরুনকে কক্ষে এনে এহসান তাকে সোফায় বসিয়ে দেয়। তবে মেহেরুনের কোনো ভাবান্তর নেই। সে যেন পাথর হয়ে গেছে, শরীর ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে নিজের উপর পাগল হয়ে গেছে। মনে হচ্ছে এই সব যেন এক দুঃস্বপ্ন, ঘুম ভেঙে গেলে সব কিছু শেষ হয়ে যাবে। তবে হঠাৎ এহসান তার শরীর ঝাঁকিয়ে বলে, মেহেরুন। মেহেরুনের হুঁশ ফিরে আসে। এহসানকে সামনে দেখেই সে কোনো দিকে না তাকিয়ে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দেয় এহসানের গালে। এরপর তার কলার চেপে ধরে চিৎকার করে বলে, আপনি একটা পাপ, একটা অমানুষ, জানোয়ার। আপনি আপনার মনুষ্যত্ব হারিয়েছেন। আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না, কোনো দিনও না। ধ্বংস হয়ে যাবেন আপনি, ধ্বংস। এহসান মাথায় রাগ ফেটে যেতে থাকে। রাগের চোটে মেহেরুনের হাত নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দাঁত চেপে বলে, এতে আমার বালও ছিঁড়ে যাবে না তোর কাছে। আমি চেয়েছি ক্ষমা, প্রয়োজন নেই তোর বালের আমার। মেহেরুন এমন উক্তি শুনে কিছুক্ষণ থমকে গিয়ে বলে, এতটুকু তো মানুষের মতো কথা বলুন। মানুষ তো আপনি, নাকি দেখতেই শুধু? এহসান চিৎকার করে বলে, হ্যাঁ, আমি দেখতেই মানুষ, কিন্তু আসলে আমি একটা আস্ত নরখাদক। আমি একটা ভয়ঙ্কর পাপ। আমি একটা পশু। আমি খারাপের চেয়েও খারাপ। আর মনে রাখিস, এই খারাপের অধীনেই তুই অধীনস্থ। মেহেরুন রাগে তীব্রভাবে এহসানের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। কিছুক্ষণ চুপ থাকার পর ক্ষোভের মাথায় আবারও এহসানের পাঞ্জাবির কলার শক্ত করে ধরে নেয়। আর কোনো কিছু না ভেবে এক ঝটকায় নিজের দাঁত এহসানের কাঁধে বসিয়ে দেয়। এহসান একটু প্রতিক্রিয়া দেখায় না। আগের মতো স্থির হয়ে মেহেরুনের দিকে ঝুঁকে রইল। মেহেরুন এই দৃশ্য দেখে আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তার মনের সমস্ত রাগ এক মুহূর্তেই প্রতিফলিত হলো। আর কিছু না ভেবে এহসানের গলায়, কাঁধ এবং ঘাড়ের নিচে দাঁত বসিয়ে দিতে লাগল। এহসান তাও একটুও শব্দ করল না, নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কিছু সময় পর মেহেরুন ক্লান্ত হয়ে সোফায় হালকা শ্বাস নিয়ে মাথা এলিয়ে দিল। তার ভেতরটা আরও ভারী হয়ে উঠল। কিন্তু এহসান কোনো সাড়া না দেওয়ার কারণে তার বিরক্ত বাড়ছিল। এহসান নির্বিকার হাসি মুখে মুচকি হেসে বলল, ব্যাস এই শেষ? তোমার আমার প্রতি ক্ষোভ মাত্র কয়েকটা কামড়ে? মেহেরুন এহসানের কথায় এক পলক তাকিয়ে ওর পানে তাকিয়ে মেহেরুন আঁতকে ওঠে।
কামড়িয়ে সে এহসানের গলায় রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছে। নিজের অজান্তে কি করেছে, এত বড় একটা খারাপ কাজ কি করলো। এহসান নিজের কলার ঠিক করতে করতে কক্ষ থেকে বেরিয়ে যায়। বেরিয়ে আসতে হাসিব খবর দেয়, এই স্নাইপার মানে রাতুল তার কাজ শেষ করে মেরে বাগানে এসে বসে আছে এহসানের অপেক্ষায়। এহসান স্নাইপারের কাছে বাগানে যায়। স্নাইপারের সামনে এসে বসতে বসতে বলে, ইউ হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক বিউটিফুলি। স্নাইপার হেসে উত্তর দেয়, ইয়েস, আই হ্যাভ ডান দ্যাট। এহসান একটু মুচকি হেসে বলে, দেন আই অ্যাম গিভিং ইউ ইয়োর মানি 10 lakhs, রাইট? স্নাইপার মাথা নাড়িয়ে সম্মতি জানায়, ইয়েস, বাট অল উইথ দ্যাট আই উইল নিড সামথিং এলস। এহসান তার মগজে ঘোরাফেরা করতে থাকা ভাবনার অস্তিত্ব হয়ে ওঠে কিন্তু হাসি দিয়ে বলে, হোয়াট? স্নাইপার তখন বাগানে থাকা মালির মেয়ে নিপার দিকে ইশারা করে, যে গাছের পানি দিচ্ছিল। সে নিপাকে দেখিয়ে বলে, দিস গার্ল হু আই ওয়ান্ট অন হার অন বেড ফর অনলি 2 hours। এহসানের মগজে রাগে উত্তেজনায় টগবগ করে ওঠে, কিন্তু সেগুলো এক মুহূর্তের জন্য চাপা দিয়ে হাসি দিয়ে বলে, ওহ, ইন দ্যাট কেস ওয়েট আ মোমেন্ট। গাইজ, লেখিকার লেখার সময় অনেক বানান ভুল গেছে, তো আমারও উচ্চারণে ভুল যেতে পারে বা গেছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে এই গল্পটার রানিং আর একটা পার্ট আছে হয়তো, মানে লেখিকা 8টা পার্ট দিছে, আমি অল্প অল্প করে ছাড় দিছি। সো রানিং গল্প যদি লেখিকা দেয় আবার দিব। আপনাদের বলা লাগবে না, যখন গল্প লিখে দিবে তখন আমি দিব।